আমার ঘোড়া এই 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 এগিয়ে গেল। এই নিন আমার নৌকোর দান। এবার আর তোমার রাজাকে বাঁচাতে পারবে না। কি তুমি? এইবার হবে মহারাজ খতম। এটা আমার ছাগল। আরে না না, এটা আমার ছাগল বলছি, আমার ছাগল। এটা আমার 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 ছাগল হয় কি করে রে? এটা আমার ছাগল। বললে হবে না, আমার ছাগল আমি বলছি। কি হচ্ছে? আমার ছাগল, আপনারা বিশ্বাস করুন। আরে আমার 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 তো আচ্ছা মুশকিল। হ্যাঁ, একমাত্র একজনই পারবে এই সমস্যার সমাধান করতে। গোপাল। গোপাল, রাজসভা চলছে আর তুমি ঘুমোচ্ছ? না মানে ওই চোখ বন্ধ করে মনঃসংযোগ করছিলাম মহারাজ। এবার তুমি উদ্ধার করো তাহলে, কে সত্যি বলছে আর কে মিথ্যে। সঠিক লোককেই সঠিক কাজ দিয়েছেন মহারাজ। একজন মিথ্যাবাদী ঠিক আর একজন মিথ্যাবাদীকে চিনবে। এ তো খুব সহজ কাজ মহারাজ। ওই ছাগলটাকে জিজ্ঞেস করলেই তো বলে দেবে তার আসল মালিককে। আর ছাগলের ভাষা তো আমাদের মধ্যে সবচাইতে ভালো বোঝে। কি? গোপাল আমাকে অপমান করলো মহারাজ, আপনি এর বিচার করুন। তা শুরুটা কে করেছে শুনি? আগে এদের বিচার করি, তারপর তোমাদেরটা দেখবো। যত সব। সমাধান পেয়ে গেছি মহারাজ। ওই ওই ছাগলটাকে ঠিক মাঝ বরাবর দুভাগে কেটে কানাইয়ার বলাইকে দিয়ে দিন, ব্যাস তাহলেই ঝামেলা শেষ। সে কি অকারণে পশু হত্যা? না 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 না। এবার কি বিনা যুদ্ধে হবে রক্তপাত? গোপাল নয়, এর পিছনে গোপালের হাত। না না না, তোমার এই সমাধান আমাদের পছন্দ হয়নি গোপাল। আর কি কোনো উপায় নেই? না সেনাপতি, এটাই একমাত্র রাস্তা। কেউ না পারলে আমাকে দিন। আমি ঠিক মাঝ বরাবর দুভাগ করে দেব। ওকে রক্ষা করো। এই ছাগল কানাইয়ের কাছেই যাক, আমার চাই না, চাই না। যাক, অবশেষে ঘুরিয়ে ফিরিয়ে হলেও দাদা সত্যিটা স্বীকার করলো। এটাই তো চাইছিলাম। সাবাস সাবাস গোপাল, তাহলে প্রমাণ হয়ে গেল এই ছাগল আসলে কানাইয়ের। আগে না মহারাজ, এই ছাগল বলাইয়ের। গোপাল বলে কি? গোপালের মাথায় নিশ্চয়ই বায়ু চড়েছে। একটু ডাবের জল খাবে গোপাল? সে আপনি খাওয়াতে চাইলে খাওয়াবেন, কিন্তু সত্যিটা হলো ওই বেটা কানাই হলো ঠক। কিভাবে বুঝলে? এই ছাগল ওর নিজের হলে দুভাগ করার কথা শুনে লাফিয়ে উঠত, ঠিক যেমন বলাই করেছিল। নিজের পোষ্যের উপর এটুকু মায়া তো সকলেরই থাকে মহারাজ।
সাবাস সাবাস, এইভাবে তো ভেবে দেখিনি। এই জন্যই তো তুমি গোপাল ভাঁড়, আমার রাজসভার সবচেয়ে মূল্যবান রত্ন। আমি কিন্তু তোমার উপস্থিত বুদ্ধির ওপর ক্রমেই নির্ভরশীল হয়ে পড়ছি গোপাল। জয় মহারাজের জয়, জয় গোপালের জয়। চা চা। মহারাজ, আপনাকে চিন্তিত দেখাচ্ছে, কিন্তু সব সমাধান তো হয়েই গেল। না না, একটা সমাধান এখনো বাকি। তা সমস্যাটা যদি একটু খুলে বলেন। সমস্যাটা হলে তুমি। আমি? কিন্তু গোপাল, তোমার অবর্তমানে কার বুদ্ধিতেই রাজ্য চলবে সেটা ভেবেই বড় দুশ্চিন্তা হচ্ছে। কেন মহারাজ, আমি তো আছি। সেটা তো আরো বেশি দুশ্চিন্তার। আমার গোপালের মতন আরো একজন পরামর্শদাতা চাই। গোপালের অবর্তমানে যার উপস্থিত বুদ্ধির ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারবো। কে হবে এই রাজসভার দ্বিতীয় পরামর্শদাতা সেটা আমি ঠিক করব আগামীকাল। শান্ত হও গো, শান্ত হও। মাথা গরম করলে যে ফল পাওয়া যায় না। জানি গিন্নি, জানি। ফল পেতে গেলে যে গাছ বসাতে হয়, আর তুমি এখন সেই গাছেই জল ঢালছো। মানে? মানে আমার মাথা। এবার যা করার এই মাথা দিয়েই করতে হবে। কি করবি? কিছু ভেবেছো? ধ্যাৎ, এই সঠিক সময় না আমার বুদ্ধিগুলো ধার নেওয়া খদ্দেরের মতোই হাওয়া হয়ে যায়, কিছুতেই দোকানের আশেপাশে আসতে চায় না। কি হলো মন্ত্রী, বলো। দ্বিতীয় পরামর্শদাতার মধ্যে কোন তিনটি গুণ থাকা আবশ্যক? মানে তাকে সত্যবাদী হতে হবে, আর সৎ হতে হবে, আর আর মুখে আঙুল দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতে হবে। তোমাকে বললাম মন্ত্রী, চুপটি করে দাঁড়াও, তোমার দ্বারা হবে না। আমার মনে হয় দ্বিতীয় পরামর্শদাতার মধ্যে যে তিনটি গুণ আবশ্যক সেটি হলো: 1, তাকে জ্ঞানী হতে হবে; 2, তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে; আর 3, তার মাথা হতে হবে যে কোনো পরিস্থিতিতে বরফের মতো ঠান্ডা। আমার মনে হয় এই তিনটে গুণই আমার মধ্যে বিদ্যমান মহারাজ। অসাধারণ, আমি এমন একজনকে খুঁজছিলাম। কি গোপাল, রাজসভার দ্বিতীয় পরামর্শদাতা হিসেবে পণ্ডিতকে কেমন মানাবে? ইলিশের সঙ্গে সর্ষে বাটা যেমন মানায় মহারাজ, একেবারে অতুলনীয়। রাজপণ্ডিত, আজ থেকে আমি তোমাকে কৃষ্ণনগর রাজ্যের দ্বিতীয় পরামর্শদাতা হিসেবে। কে 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 ওখানে? পাখি এতক্ষণই উড়ে গেছে সেনাপতি, খুঁজে লাভ নেই। তাও একটিবার গিয়ে দেখলে হতো না? কার এত বড় সাহস? যেটা দেখার সেটার দিকে দেখছি, কেউ দেখছেই না। ঠিক ধরেছি। এই নিন মহারাজ, আপনার প্রিয় পাত্র আপনাকে চিঠি লিখেছে। কি
এ তো নবাব বাহাদুরের চিঠি। উনি কৃষ্ণনগর আক্রমণ করতে চলেছেন। হ্যাঁ, আমি জানতাম এরকমই কিছু একটা হতে চলেছে। কদিন ধরেই আমার মনটা কেমন কু ডাকছিল। আপনি কি কোকিল মন্ত্রী মশাই? আমি কোকিল হলে তুমি একটা কাক। এবার ডিমটা বাসায় নয়, তোমার মাথায় ফাটাবো গোপাল। বিপদ আসে না বলে কাউকে সে জানায় না, এমন সময় ভাঁড়ামো একদম মানায় না। এখন তাহলে কি করণীয়? এক্ষুনি সেনাপতিকে হুকুম করুন মহারাজ, রাজ্যের সীমানা সৈন্য দিয়ে ঘিরে ফেলতে হবে। ঠিক ঠিক। আমার মনে হয় এখন মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাহলে কি করব? মাথায় জল ঢেলে বসে থাকবো? মহারাজ, মহারাজ এক্ষুনি চলুন মুর্শিদাবাদ আক্রমণ করতে। ওই নবাব বাহাদুরকে বুঝিয়ে দিতে হবে যে কত চালে কত ধান। উত্তেজনার বশে যে সামান্য প্রবাদ বাক্যটাই উল্টে দেয়, তার পরিকল্পনায় চললে এই সিংহাসনটাই উল্টে যাবে মহারাজ। গোপাল আর পণ্ডিত ঠিক বলছে। আমাদের মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। সবার প্রথমে আমাদের নিশ্চিত করতে হবে যাতে অতর্কিত আক্রমণের ফলে রাজ্যের সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। আমিও ঠিক এটাই ভাবছিলাম গোপাল। আমাদের পরিকল্পনা করে এই যুদ্ধ রাজ্যের বাইরে নিয়ে যেতে হবে। আর এমন ভাবে নিয়ে যেতে হবে যাতে নবাব বাহাদুরের কোনো সন্দেহ না হয়। ঠিক, আসল যুদ্ধের আগে আমাদের স্নায়ু যুদ্ধে জিততে হবে। নবাবের আত্মবিশ্বাসে আঘাত। ঠিক, একমাত্র একটি রাস্তাই বাকি আছে পণ্ডিত মশাই। মহারাজ, এবার আমি যেমন যেমন বলবো ঠিক তেমন ভাবে একটি পত্র লিখে পাঠিয়ে দিন নবাব বাহাদুরের কাছে। তারপর অপেক্ষা নবাব বাহাদুরের পাল্টা চিঠির। আমি বরং ততক্ষণ ওই বাড়ি গিয়ে পান্তা খেয়ে একটু আরামের ঘুম ঘুমিয়ে নিই। উহ বাবা, বাইরে যা গরম! বাবারে বাবা, বাবা! তোমাকে বললাম মন্ত্রী, চুপটি করে দাঁড়াও। তোমার দ্বারা হবে না। কি গোপাল, রাজসভার দ্বিতীয় পরামর্শদাতা হিসেবে পণ্ডিতকে কেমন মানাবে? আমাদের এই যুদ্ধে জিততেই হবে। খসড়া প্রস্তুত। কাল এই পত্র নবাব বাহাদুর পাওয়ার পর কি যে হবে। আর কত দূর বাবা? সে এখনো অনেকটা পথ। সন্ধ্যের মধ্যেই মুর্শিদাবাদ পৌঁছে যাব। আমরা এই পথ ধরে কেন যাচ্ছি বাবা? ওই টিলাপাড়ের পথ ধরে গেলে তো দুপুরের মধ্যেই পৌঁছে যেতাম। হ্যাঁ, তা ঠিক, কিন্তু ওই খাঁ রোদ, আর তার উপর ওই পথে যে একটা গাছও নেই। এতটা পথ পেরিয়ে তারপর নদী পার হয়ে যেতে যে অনেক কষ্ট বাবা। সময় বেশি লাগলেও এ পথে কষ্ট কম। তাই বুঝি? কি আরাম!
কাছে যুদ্ধ মানে শুধু হাতে তলোয়ার তুলে নেওয়া নয়। আমার কাছে যুদ্ধ মানে শারীরিক বল ও বুদ্ধির মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন। ভাববেন না আমি ভয় পেয়েছি। আমি শুধু চাই না আমাদের শক্তি প্রদর্শনের আঁচ সাধারণ মানুষের গায়ে গিয়ে লাগুক। কৃষ্ণচন্দ্রের এত বড় সাহস! তারপর কি লিখেছে জাহাপানা? তাই আমি আমার সেরা 5 জন যোদ্ধাকে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরের মাঝে অবস্থিত টিলাপাড়ের প্রান্তরে পাঠাবো। আপনিও আপনার সেরা 5 জন যোদ্ধাকে পাঠাবেন। 2 দলের মধ্যে লড়াই হবে। যদি আপনার দল জেতে তাহলে আমি অবলীলায় আমার কৃষ্ণনগর দিয়ে দেবো। বাবা রে বাবা, এত আত্মবিশ্বাস কৃষ্ণচন্দ্রের! সৈন্যদের তৈরি হতে বলো উজির। আমি এক্ষুনি কৃষ্ণনগর আক্রমণ করব। মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না জাহাপানা। আপনি রাজ্য আক্রমণ করতে চান তো বেশ বেশ, তাই করবেন। তবে আমার সঙ্গে দাবা খেলায়, তারপর মাথা ঠান্ডা হলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। এবার আর তোমার রাজাকে বাঁচাতে পারবে না। তুমি প্রত্যেকবার এই গোপাল ভাঁড়ের বুদ্ধিতেই মহারাজ কৃষ্ণচন্দ্র এইভাবেই আপনার হাত থেকে ফসকে যায়, কিন্তু এইবারে আর সেটা হবে না। শান্তি। আগে বাংলায় ছিল 6টা ঋতু, কিন্তু দুনিয়া যেভাবে বদলাচ্ছে তাতে করে ঋতু 6টাই আছে, শুধু নামগুলো একটু বদলেছে। এই যেমন 1 গ্রীষ্ম, 2 গ্রীষ্মের সঙ্গে একটু বর্ষা, 3 আবার হালকা গ্রীষ্ম, 4 একটু কম গ্রীষ্ম, 5 শীতের সঙ্গে গ্রীষ্ম, আর 6 আবার হালকা গ্রীষ্ম। তুমি উঠলে? আরে তাড়াতাড়ি ওঠো গোপাল। না হলে কিন্তু উপরেও জল, নিচেও জল, চারিদিকে শুধু জল থই থই আর জল থই থই, জল থই থই, জল থই থই। তাও তো উঠলো না। ডুবে গেলাম রে, ডুবে গেলাম। এইবার উঠেছে। তোমরা তাড়াতাড়ি চলো গোপাল, নবাব বাহাদুরের উত্তর এসেছে। পণ্ডিত তো আগেই রাজসভায় পৌঁছে গেছে। মহারাজ তোমার জন্য অপেক্ষা করছেন। কি সুন্দর গলা পর্যন্ত জলে ডুবেছিলাম। এই নবাব বাহাদুরের জ্বালায় শান্তিতে একটু স্বপ্নও দেখতে পারবো না দেখছি। চিঠিতে কি আছে মহারাজ? নবাব বাহাদুরের আত্মবিশ্বাস, উনি আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। বাবা বা মহারাজ, এ তো ভালো খবর। মাছ তার মানে টোপ গিলেছে। শুধু গেলেনি, একেবারে হজম করে ছেড়েছে গোপাল। নবাব বাহাদুর আরো লিখেছেন, তবে শুধু একবার নয় কৃষ্ণচন্দ্র, আমি তোমাকে 3টে সুযোগ দেব। এর মধ্যে তুমি যদি একবারও জিতে দেখাতে পারো তাহলে আমি তোমার রাজ্যের দিকে আর কখনোই চোখ তুলে তাকাবো না। তাহলে আজ থেকে 3 দিন পর টিলাপাড়ের প্রান্তরে দেখা হচ্ছে। বাবারে, নবাব বাহাদুরের আত্মবিশ্বাস জমে জমে পাহাড় হয়ে গেছে। কিন্তু নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে? কি মন্ত্রী মশাই কোথায়?
মন্ত্রীর কথা ছাড়ো গোপাল। সকাল থেকে আমরাও তাকে দেখিনি গোপাল। নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস দেখে আমার তো রীতিমতো পা কাঁপছে। তবে কি ভুল পথে হাঁটলাম সেনাপতি? আচ্ছা, তোমরা পারবে তো এই 3 বারের মধ্যে অন্তত একবার জিতে আসতে, নাকি অন্য পথ? না মহারাজ, শেষ মুহূর্তে অন্য পথে হাঁটলে লাভ হবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। হ্যাঁ, আমিও পণ্ডিতের সঙ্গে একমত। আমরা পারবো, আমাদের পারতেই হবে। আমি আমার রণনীতি তৈরি করে ফেলেছি মহারাজ। আমরা টিলাপাড়ের পশ্চিম প্রান্ত দিয়ে প্রবেশ করব। ওই পথ কেউ খুব একটা মারায় না। তারপর সুযোগ বুঝে আমরা সঠিক পথ দিয়ে টিলাপাড়ে ঢুকে পড়েছি। আমাদের রণনীতি সবার মনে আছে তো? আছে, আছে। বেশ, তুমি পূর্ব দিক থেকে, তুমি পশ্চিম, তুমি উত্তর, আর তুমি দক্ষিণ দিক থেকে আক্রমণ করবে, আর আমি থাকবো মাঝখানে। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আমরাও বুঝে গেছি সেনাপতি, শুধু তুমি বুঝতে পারোনি। এবার সুবোধ বালকের মতো আত্মসমর্পণ করে নিজেদের রাজ্যে ফিরে যাও, না হলে করলাম আত্মসমর্পণ। এছাড়া আর তো কোনো উপায় নেই। বাবা গো, ভাবলাম গাছের ছায়ায় নিরিবিলিতে বসে একটু ধ্যান করে মনঃসংযোগ ঘটানোর চেষ্টা করব, যাতে গোপালের বিরুদ্ধে আমার বুদ্ধিটা একটু খোলে। সেগুড়ে বালি এসে থেকে শুধু মশা, মৌমাছি, বলতা যে পাচ্ছে গোপালের মতন ফুল ফুটে দিয়ে পালাচ্ছে। এদিকে মারতে গেলেই উড়ে পালিয়ে যাচ্ছে। এদিকে দিন 3 হয়ে গেল। যাই, এদের থেকে গোপালই ভালো। ও অন্তত আর উড়ে তো আর পালাতে পারে না। ছি 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 ছি, এভাবে মাথা নত করে ফিরে এলে সেনাপতি। মহারাজ, আমার মনে হয় আমাদের সাথে ছলনা হয়েছে। বেশ হয়েছে, এটা তো হওয়ারই ছিল। ওরা স্বপ্নেও ভাবেনি আমরা আচমকা ওদের ওপর ঝাঁপিয়ে পড়বো। ওরা খুব চমকে গেছে জাহাপনা। চমকে যাওয়াটাই স্বাভাবিক মহারাজ। যেন মনে হলো ওরা আমাদের সব পরিকল্পনা আগে থেকেই জানতো। তাই নবাব বাহাদুরের এত আত্মবিশ্বাস। এইবার 2-এ 2-এ 4 হলো। 4 নয়,
সবার মুখ তো দেখছি বাংলার 5-এর মতো হয়ে আছে মহারাজ। মন্ত্রী, কি হয়েছে মহারাজ? তুমি কদিন কোথায় ছিলে? আচ্ছা, এসবের পেছনে তুমি নেই তো? আমি? না না মহারাজ, আমি এসবের সাথেও নেই, 5-এও নেই। আমি তো জঙ্গলে বসে ধ্যান করছিলাম। তারপর সেনাপতিরা হেরে গিয়ে ফিরে এলো, আর সঙ্গে সঙ্গে আপনিও এলেন। কি তাই তো? সে কি, সেনাপতিরা হেরে গেছে? না 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 না, এরকম লজ্জার হারের চেয়ে নবাব বাহাদুরের কাছে আত্মসমর্পণ করা অনেক বেশি সম্মানের ছিল। নবাব বাহাদুর কৃষ্ণনগরের দখল নিলে হাতে পায়ে ধরে আমি হব নতুন রাজা। আমরা আমরা ভুলে যাচ্ছি মহারাজ যে আমাদের হাতে এখনো 2টো সুযোগ আছে, আর সেই সুযোগ নবাব বাহাদুরই আমাদের দিয়েছেন। তাই হাল না ছেড়ে আমাদের সিদ্ধান্তে আমাদের টিকে থাকা উচিত। ওরে বাবা, এখনো 2টো সুযোগ? হ্যাঁ, পণ্ডিতের সাথে আমিও একমত মহারাজ। সেনাপতি, আমাদের চাই এখন নতুন রণকৌশল। আগামীকাল তোমরা 5 জন সঠিক সময়ের ঘন্টাখানেক আগেই টিলাপাড়ে পৌঁছে ঘাপটি মেরে থাকবে। তারপর সঠিক সময়ে বেরিয়ে এসে ওদের একেবারে চমকে দেবে। দারুণ বুদ্ধি দিয়েছো গোপাল। কাল তাহলে আমরা ওই টিলা পাড়ের নদীর ধারে একটা বড় পাথরের আড়ালে ওদের অপেক্ষায় থাকবো। এবার নবাব বাহাদুরকে বুঝিয়ে দেব আমরাও কম যাই না। গোপাল আর পণ্ডিত, তোমরা দুজনে আমার এই রাজসভার প্রধান পরামর্শদাতা। আশা করি তোমাদের দুজনের পরামর্শে আমরা জয়লাভ করবই। ওরা এসে না পৌঁছানো পর্যন্ত এখানে ঘাপটি মেরে থাকবো আমরা। আর শিকারের জন্য অপেক্ষা করব বাঘের মতন। এবার আর কোনো ভুল হবে না। ভুল তো হয়েই গেছে সেনাপতি। সে কি? কে কে কে? ভুল নয়, একেবারে ঠিক ধরেছো তোমরা। আমরা এতক্ষণ ওই কাদায় শিকারী কুমিরের মতন শুয়ে শিকারের অপেক্ষায় ছিলাম। এবার বলো, দ্বিতীয়বারের মতন আত্মসমর্পণ করবে নাকি এই নদীর জলে তোমাদের ঘোড়া সমেত কেটে ভাসিয়ে দেব? ওরা কি করে জানলো আমরা নদীর ধারে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে ওদের জন্য অপেক্ষা করব? আমি নিশ্চিত মহারাজ, এই রাজসভার ভেতরের খবর কেউ নবাব বাহাদুরের কানে ঠিক পৌঁছে দিচ্ছে। আর একটি মাত্র সুযোগ, এবার যদি হেরে যাই তাহলে? সেনাপতির কথা ফেলে দেওয়ার মতো নয়। যতক্ষণ না আমরা সেই গুপ্তচরকে খুঁজে বার করতে পারছি, ততক্ষণ ওই নবাব বাহাদুরের বিরুদ্ধে আমাদের কোনো রণনীতি কাজ করবে না মহারাজ। কিন্তু তাকে চেনার উপায় কি গোপাল? একটা উপায় আছে মহারাজ, যদি অভয় দেন তো বলি। দিলাম গোপাল, হাতে যে আর বেশি সময় নেই। কি করতে হবে তাড়াতাড়ি বলো। বেশ, মহারাজ বাদে
এই রাজসভার বাকি সব সদস্যদের অর্ধনগ্ন অবস্থায় আমার সামনে এসে দাঁড়াতে হবে। তাহলেই আমি সেই গুপ্তচরকে ঠিক চিনে নেব মহারাজ। কি আমরা অর্ধনগ্ন অবস্থায় দাঁড়াবো? এসব কি হচ্ছে মহারাজ? না না গোপাল, এতে সবার সম্মানে আঘাত করা হবে, সেটা কি ঠিক হবে? দেখেছেন মহারাজ, দেখেছেন? দিন দিন গোপালের ভাড়ামো বেড়েই চলেছে। গোপাল, যা বলছো ভেবে বলছো তো? আমার উপর একটু বিশ্বাস রাখুন মহারাজ। আর তো কোনো উপায়ও দেখছি না। বেশ, আমি সবাইকে অনুরোধ করছি গোপালের সঙ্গে একটু সহযোগিতা করার জন্য। এতে আখেরে আমাদেরই লাভ। কি হলো গোপাল, খুঁজে পেলে তাকে? না মহারাজ, আমি পারলাম না। সবাই সবাই আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, ক্ষমা করবেন। মাছের টোপ দিয়ে পাখি ধরা যায় না গোপাল। তুমি ইচ্ছে করে আমাদের অসম্মান করলে। এ আর নতুন কি? গোপাল প্রত্যেক দিন আমাদের নিয়ে রসিকতা করে, আর মহারাজ তো গোপালকে কিছুই বলেন না। এই রাজসভার তৃতীয় পরামর্শদাতা হিসেবে বলছি, এই রসিকতার উচিত শাস্তি হওয়া উচিত মহারাজ। তাছাড়া গোপালের দেখানো রাস্তায় হেঁটেও তো আমরা দুবার হেরে গেলাম। আমার কথা শুনে চললে এইরকমটা হতো না মহারাজ। গোপাল, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই রাজসভায় আমি আর তোমায় দেখতে চাই না। এই তো ফুঁ দিতে আগুন জ্বলে উঠেছে। এবার আমি আর গোপালের বুদ্ধিতে চলবো না। আমি পণ্ডিতকে এই রাজসভার প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করলাম, আর গোপালকে এই রাজসভা থেকে বহিষ্কার করলাম। হ্যাঁ, বেরিয়ে যাও গোপাল, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। মন্ত্রী আর পণ্ডিত, তোমরা দুজনে সেনাপতির সঙ্গে গোপন বৈঠকে বসে নতুন রণনীতি তৈরি করো। আগামীকাল জিততেই হবে। তাহলে এইভাবেই তুমি সদল বলে আক্রমণ করবে সেনাপতি? মনে হচ্ছে আমাদের বুদ্ধি কাজ দেবে। হ্যাঁ, সবে তো রাজসভা থেকে ফিরলে, ছাতা নিয়ে আবার কোথায় চললে? আমার রাজসভার চাকরিটার নেই গিন্নি। চাকরি ছেড়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে চললাম। চাকরি ছেড়ে স্বপ্ন পূরণ? দেখি তো কেমন স্বপ্ন। ও মা গো, আমার মানুষটা ছাতা নিয়ে জলে নেমে গেল। আহ, কি শান্তি! ও মরণ দশা! এত রাতে আবার আমার বাড়িতে কে এলো? উফ! এ কি, এত রাতে?
আজ ওদের হারাতে পারলে কৃষ্ণনগর আমাদের হবে। গতকাল রাতেই তলোয়ারে ধার দিয়েছি, এবার আত্মসমর্পণ না করলে থর থেকে গর্দান দুভাগ হবে, টেরটিও পাবে না। হ্যাঁ, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, আমরা জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। সাব্বাস সেনাপতি, সাব্বাস। আজ তোমার জন্যই আমাদের এই রাজ্য রক্ষা পেল। আর মহারাজ, আমি শুধু তুমি নও, তোমরা তোমরা পণ্ডিত আর মন্ত্রী তৈরি করা রণনীতি অনুসরণ করেই সেনাপতি এই জয় ছিনিয়ে এনেছে। না মহারাজ, এটা মিথ্যে কথা। মিথ্যে কথা মানে? মন্ত্রী মশাই আর রাজপণ্ডিত যে রণনীতি তৈরি করে দিয়েছিলেন সেটা আমি অনুসরণ করিনি। আমি অন্য কারোর ঠিক করে দেওয়া রণনীতি অনুসরণ করেছি। সে কে? আমি জানতে চাই। আর কেউ নয়, সে হলো আমাদের। এ কি, এত রাতে? গোপাল। গোপাল? এত বড় সাহস! রাজসভা থেকে বহিষ্কার করার পরেও গোপাল কিভাবে রণনীতি তৈরি করে দিতে পারে মহারাজ? এ তো উচিত কথা নয়। গোপাল নিয়ম বিরুদ্ধ কাজ করেছে মহারাজ। গোপাল, তোমার এত বড় আস্পর্ধা! খুশির দিনে এই অধমের উপর রাগ করবেন না মহারাজ। আপনি আমাকে যে শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব। শুধু আমাকে কটা কথা বলতে দিন মহারাজ। হ্যাঁ মহারাজ, গোপালকে দয়া করে বলতে দিন। হ্যাঁ, রাজ্য যখন হাতছাড়া হচ্ছে না, তখন গোপালের কথা শোনা যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, মাথায় তো এখন কোনো দুশ্চিন্তা নেই, তাই গোপাল আবার ভাড়ামো করলেও ক্ষতি নেই। শুধু আবার অর্ধনগ্ন হতে বলো না যেন। না না না, ওসব কিছু নয়। এবার বরং পালা হাটে হাড়ি ভাঙার। আর আপনাদের সবাইকে অর্থনগ্ন করে আমি সেদিন সফল হয়েছিলাম। শুধু বলিনি যাতে সে বুঝতে না পারে যে গোপাল সব জেনে ফেলেছে। এসব কি বলছো তুমি গোপাল? আগে আমি ঠিক বলছি মহারাজ। এই গুপ্তচর যদি একবার বুঝে ফেলতো যে তার সব পরিকল্পনা আমি ধরে ফেলেছি, তাহলে সে সাবধান হয়ে যেত আর আমরা আবার হেরে যেতাম। তাই তো আমি চুপ করেছিলাম। বাবারি বাবা, এসব শুনে আমার গায়ে এলো জ্বর। আমরা সবাই জানতে চাই, কে সেই গুপ্তচর? আমিও জানতে চাই গোপাল, কে সেই বিশ্বাসঘাতক? আগে আপনার প্রধান পরামর্শদাতা রাজ পণ্ডিত। হিংসা মহারাজ, হিংসা। গোপাল কিছুতেই মেনে নিতে পারছে না যে ওর জায়গাটা আমি অর্জন করেছি, তাই তো ও এসব বলছি। গোপাল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে মহারাজ, আছে। এই কৃষ্ণনগর থেকে মুর্শিদাবাদ যাবার দুটো রাস্তা আছে। এক গাছের ছায়ায় ঢাকা প্রধান রাস্তা, আর দুই টিলাপাড়ের রুক্ষ দুর্গম রাস্তা।
এই প্রধান রাস্তার চেয়ে দুর্গম রাস্তা দিয়ে অনেক তাড়াতাড়ি মুর্শিদাবাদে পৌঁছে যাওয়া যায়। তাই খুব স্বাভাবিকভাবেই কৃষ্ণনগরে থাকা গুপ্তচর ওই রাস্তাটাই ব্যবহার করবে নবাবের কানে খবর পৌঁছে দেওয়ার জন্য। এতে করে কি প্রমাণ হলো গোপাল? এখনো হয়নি, তবে এইবার হবে। মহারাজ, বাইরে চাঁদি ফাটা রোদ, আর এই রোদের মধ্যে ওই গুপ্তচরকে একবার মুর্শিদাবাদ যেতে হচ্ছিল, আবার নবাবের কানে খবর পৌঁছে দিয়ে ফিরে আসতে হচ্ছিল এই রাজ্যে। মহারাজ, গুপ্তচর হলেও সে তো মানুষ, তাই তো রোদের হাত থেকে নিজেকে বাঁচাতে সে নিজের মুখ আর চেহারা ঢেকে দিল সুতির পাতলা চাদরে। খুব স্বাভাবিকভাবেই গোটা মুখটা ঢাকলেও চোখ দুটো তাকে খোলা রাখতে হয়েছিল। সেদিন সবাই যখন আমার সামনে অর্ধনগ্ন অবস্থায় এসে দাঁড়ালেন, তখন কম বেশি সবার হাতে মুখেই রোদে পোড়ার চিহ্ন দেখলেও একমাত্র রাজপণ্ডিতেরই চোখ দুটি আর পেটের নিচের অংশে আমি রোদে পোড়ার চিহ্ন দেখেছিলাম। বিশ্বাস না হলে আপনারা সকলেই দেখুন না। তা পণ্ডিত মশাই, গায়ের চাদরটা যদি একবার একটু সরান। তার মানে তুমি? কি তুমি? আমি এখন থেকে দ্বিতীয় পরামর্শদাতা হিসেবে মহারাজের খুব কাছের লোক, তাই কৃষ্ণনগরের সব হাঁড়ির খবর আপনাকে জানিয়ে অনেক সাহায্য করতে পারি। এইবার হবে মহারাজ খতম। দেখুন পণ্ডিত, আমায় ক্ষমা করে দিন মহারাজ, লোভের বশে ভুল করে ফেলেছি। ও গোপাল তার মানে ঠিক বলছে? হ্যাঁ মহারাজ, গোপালের সব কথাই ঠিক, সব কথাই ঠিক। কিসের এত লোভ তোমার পণ্ডিত? রাজসভার একজন পণ্ডিত হয়েও গোপাল আমার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। এটা আমি কিছুতেই মেনে নিতে পারতাম না, কিছুতেই না। আমি তো এখনো পারি না। তারপর একদিন এলো দ্বিতীয় পরামর্শদাতা হওয়ার সুযোগ। নিজের বুদ্ধি আর পাণ্ডিত্য ফলিয়ে আমি আপনার দ্বিতীয় পরামর্শদাতা হলাম। কিন্তু 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 চারা গাছ হয়ে বট গাছের নিচে আর কতদিন বাঁচা যায়, তাই তো? ঠিক তাই খুব লোভ হলো গোপালকে সরিয়ে মহারাজের প্রধান পরামর্শদাতা হওয়ার। কিন্তু কিন্তু মনটা ঠিক ভরলো না। লোভ হলো ওই ওই সিংহাসনে যদি একবার বসতে পারতাম। বাহ বাহ বাবা বাবা বাহ! তাই নবাব বাহাদুরের সঙ্গে হাত মিলিয়ে তুমি? ছি! গোপালের মতন একজন পরামর্শদাতা থাকতে আপনার আর কাউকে প্রয়োজন নেই। আমি আজ এই মুহূর্তে আপনার প্রধান পরামর্শদাতার পদ থেকে সরে দাঁড়ালাম। শুধু সরে দাঁড়ালে হবে না, তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। আমার কাজ শেষ, এবার আমাকে কি শাস্তি দেবেন মহারাজ? শাস্তি নয় গোপাল, শাস্তি নয়, তোমাকে পুরস্কার দেব। আজ যে বড় খুশির দিন, তুমি না থাকলে এই দিনটা যে দেখতেই পেতাম না। আমার একটা প্রশ্ন আছে মনে, করতে পারি কি তা সবার সামনে? হ্যাঁ হ্যাঁ, করে ফেলো করে ফেলো। রোদে পোড়া দাগই একমাত্র লক্ষণ?
গোপাল তা বুঝলো কেমনে? তাই তো এটা তো সত্যি। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। তাহলে সেটা বলি মহারাজ। বেশ, বলো। সপ্তাহখানেক আগে একদিন সকালে আমি আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম। তারপর মুখে কিছু দিয়েই মেয়ের বাড়ি থেকে কাজ মিটিয়ে আবার বাড়ির পথে রওনা দিয়েছিলাম। উফ, বাবা, গিন্নি, ও গিন্নি, একটু জল দাও না। ও তুমি এসে গেছো, এই নাও। হ্যাঁ, বাবা, গিন্নি, এই ছাতাটা ভাঙার আর সময় পেল না। সে তো তোমার মুখ হাত দেখেই বোঝা যাচ্ছে। কেন? একবার আয়নায় গিয়ে নিজের মুখটা একবার দেখো না, রোদে একেবারে তামা হয়ে এসেছো। এই দেখো, ও তাই নাকি? আর ঠিক এটা ভেবেই তখন আমার বুদ্ধিটা নাড়া দেয় আর সন্দেহটা বাস্তব হয়। যা, গোপাল আবার বুদ্ধি দিয়ে সব জয় করে নিল। এবার আমাকে এই গোপালের সঙ্গে টেক্কা দেওয়ার জন্য হিমালয়ে গিয়ে মনঃসংযোগ করতে হবে দেখছি। আপনার সঙ্গে আমিও যাব মন্ত্রী মশাই। হিমালয়েও? ওখানে অনেক বরফ। উফ বাবা, এই গরমে কৃষ্ণনগরে আর পেরে উঠছি না। তুমি আমার পিছু ছাড়বে না গোপাল? না, যেখানে মন্ত্রী চালবে চাল, সেখানে এই গোপাল ফেলবে জাল। খপাত! আমি তো শুধু পরামর্শদাতার পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলাম। মহারাজ, এ আমায় কোথায় দাঁড় করিয়ে দিলেন? পণ্ডিতের সব পাণ্ডিত্য গোপালের কাছে ফুস। এই গরমে আর ভাল লাগে না।